আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। সরকারি যে কোনো অনুষ্ঠানে প্রচারে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারণামূলক উপকরণের নকশায় অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। পাশাপাশি পরিপত্রে বলা হয়েছে, প্রচারণামূলক উপকরণের নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারক ডাক টিকিটের উদ্বোধন করা হয়। 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম এবং 5 টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও প্রকাশ করা হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহীদুল হাসান উপস্থিত ছিলেন। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে। তদন্তে সম্পৃক্ততা প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফিরে এসে ট্রাইব্যুনালের বিচার মোকাবেলা করা উচিত বলেও মনে করেন তিনি। আমিনুল ইসলাম আরও বলেন, আওয়ামী লীগই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাস বিরোধী আইন তৈরি করেছিল। এখন এই দুই আইনেই দলটির বিচার করা সম্ভব। বিচারের কথা বলেছেন, আপনারা যেভাবে শুনেছেন আমিও একইভাবে শুনেছি। একটু আপনাদেরকে, আমাদের এখানে যে ইনভেস্টিগেশনটা চলমান আছে, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ নাই। তদন্ত সংস্থা স্বাধীনভাবে তদন্ত করছে। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হয়, তারা আমার কাছে রিপোর্ট সাবমিট করলে প্রয়োজনীয় ব্যবস্থা আমি নিব। ট্রাইব্যুনালে আমাদের একই আইন আছে, আওয়ামী লীগের সংগঠনটিকে ব্যান করে দেওয়ার বিধান আছে। মারা গেছেন প্রাবন্ধিক, রাষ্ট্রচিন্তাবিদ এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হয় তাঁকে। পরে বেলা 3টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 85 বছর। 1940 সালে 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জন্ম নেয়া বরেণ্য এই শিক্ষাবিদ গোটা পেশাজীবন কাটান ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে গবেষণা ও শিক্ষকতায়। 2011 সালে তিনি অবসর গ্রহণ করেন। মুক্তিযুদ্ধকালে তিনি ঢাকা শহরে থেকে পরিচিত ও স্বল্প পরিচিত মুক্তিযোদ্ধাদের অর্থ সংগ্রহ এবং আশ্রয় দিয়ে সহায়তা করেন। অধ্যাপক ফজলুল হক 2015 সালে রাজধানী আজিজ সুপারমার্কেটে নিজ অফিসে সন্ত্রাসী হামলায় নিহত জাগৃতি প্রকাশনের স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনের বাবা। সবশেষ বাংলা একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এই বরেণ্য অধ্যাপক। বরিশালে এক আবাসন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের সংবেদনশীল স্থানে চেপে ধরে চেক ও স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগে লিটু ও আজাদ নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদার অভিযোগ করেন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি হুমকি দেওয়া হয়। এক পর্যায়ে তাকে জোর করে 6টি নন জুডিশিয়াল স্ট্যাম্প এবং 70 লাখ টাকার একটি চেকে সই করতে বাধ্য করা হয়। অভিযুক্ত লিটু জাতীয়তাবাদী যুবদলের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করলেও বরিশাল মহানগর যুবদল তার দাবি অস্বীকার করেছে। বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার বেলাল হোসেন জানান, ভুক্তভোগী ব্যক্তি এ ঘটনায় আদালতে একটি অভিযোগ দায়ের করলে আদালত কোতোয়ালি মডেল থানাকে সেটি FIR হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। জুলাই বিপ্লবের শহীদদের সুনির্দিষ্ট রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সম্মাননা দেওয়ার দাবি জানিয়েছেন শহীদ আবু সাইদের বড় ভাই আবুল হোসেন। পলাতক ফ্যাসিস্টদের নতুন বিতর্কের অপচেষ্টা এবং বিভ্রান্তিকর বয়ান থেকে দেশের সচেতন মহলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দুপুরে রায়ের বাজার কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কবর জিয়ারত করে মঞ্চ 24। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে আবুল হোসেন বলেন, আবু সাইদের সর্বোচ্চ আত্মত্যাগই দেশের মানুষকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা জুগিয়েছিল। 1971-এর মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাবের মতো জুলাই বিপ্লবের শহীদদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি এবং স্মৃতিস্তম্ভ সংরক্ষণের দাবি জানান তিনি। এ সময় মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকি বলেন,
এতদিনেও শহীদদের যথাযথ রাষ্ট্রীয় সম্মান না দেয়া এবং শহীদ পরিবারের অবহেলিত থাকা অত্যন্ত দুঃখজনক। ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলা কিউআর সম্পর্কিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। সকালে রাজধানী মতিঝিলের এজিবি কলোনি কাঁচা বাজারে এই কার্যক্রমের অংশ হিসেবে আইএফআইসি ব্যাংক বাংলা কিউআর বুথ উদ্বোধন করা হয়। পরে বাজারে একটি শোভাযাত্রা বের হয়। এ সময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং চিফ অফ ব্রাঞ্চ বিজনেস এবং হেড অফ অপারেশনস হেলাল আহমেদ সহ অনেকে। পরে লাইভ কিউআর পেমেন্টের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের সহজ, দ্রুত এবং নিরাপদ ব্যবহার সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের অবহিত করা হয়। দর্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব আয়োজনে বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনে ধারাবাহিকতা এবং এনটিভিতে আরও বৈচিত্র্যময় অনুষ্ঠানের প্রত্যাশার কথা জানিয়েছেন দর্শকরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নানা আয়োজনের মধ্য দিয়ে মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠানমালার প্রশংসা করেন, পাশাপাশি এনটিভির সাফল্য কামনা করেন। এনটিভির যাত্রা আরো সুন্দর হোক, 2 যুগ নয়, যুগ যুগ ধরে তারা এই জনপদের মানুষের জন্য, সর্বোপরি সারা বাংলাদেশের মানুষের জন্য সংবাদের উৎস এবং সঠিক সংবাদের তথ্য পদ্ধতি যেভাবে তুলে আনছে, এটা অব্যাহত থাকুক। রংপুরে কেক কেটে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এনটিভির ২৪ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, কবি সাহিত্যিক, সমাজকর্মী ও সাংবাদিক সহ উপস্থিত ব্যক্তিবর্গ এনটিভির ভূয়সী প্রশংসা করেন। এনটিভি যে ধারা অব্যাহত রেখেছে এটির সামনে আরও গতি পাবে। বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলের দুঃখ, বঞ্চনা প্রতিবেদনে আরও শানিত করবেন, সেটি আমরা আশা করছি। এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি এবং বস্তুনিষ্ঠ সংবাদ যেমন প্রতিনিয়ত করে থাকে সেমনি আগামীতেও সুন্দর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে রাজশাহীতে। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এনটিভি সবসময় আমাদের বাংলাদেশের মানুষের কথা বলে, আন্দোলন সংগ্রামের তিনাদের যেই সময় ভূমিকা রাখার কথা ছিল সবই করেছেন। গাজীপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, হামদনাদ প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, এনটিভি নানা প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে দেশের মানুষের কাছে জায়গা করে নিয়েছে। এনটিভি আবার তিনি বাংলাদেশের এই মিডিয়া জগতে শীর্ষে অবস্থান করবে এবং তার সফলতা কামনা করছি। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এনটিভির ২৪ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে কিশোরগঞ্জে। এ সময় স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম সহ কর্মরত সংবাদকর্মীরা এনটিভির প্রশংসা করেন। ফেনীতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ সময় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফেনী ১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এনটিভির মাধ্যমে আগামী দিনে সারা বাংলাদেশের মানুষ সত্য এবং নির্ভীক সংবাদ আমরা শুনতে চাই। ব্রাহ্মণবাড়িয়ায় উৎসাহ, উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজনে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বিসিকের অব্যবহৃত এবং পরিত্যক্ত প্লটগুলো দ্রুত উদ্যোক্তাদের বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। দুপুরে রাজধানী তেজগাঁওয়ে বিসিক ভবনে আয়োজিত কুটির শিল্প মেলার উদ্বোধন এবং কর্মশালায় তিনি বলেন, পরিত্যক্ত প্লট দ্রুত সচল করতে না পারলে কর্মকর্তাদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। প্লট সচল করার বিষয়ে কর্মকর্তাদের কাছ থেকে আগামী ৭ দিনের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনাও চান বাণিজ্যমন্ত্রী। বলেন, অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের অবদান অন্তত ৬০% উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। যে সমস্ত
শিল্প পার্কে অব্যবহৃত প্লট এখনো পড়ে আছে এবং যেখানে বরাদ্দকৃত প্লট কয়েক বছর হয়তো শিল্প পরিচালিত হয়েছে, তারপরে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই প্লটগুলি দ্রুত কিভাবে আমরা উদ্যোক্তাদের সংশ্লিষ্ট করতে পারি, এটি হবে আপনাদের আগামী দিনের পারফরমেন্স, যার যেই শিল্প পার্কের সাথে সংশ্লিষ্ট আছেন। আর এই বিষয়ে আমাদের করণীয়, আপনাদের প্রস্তাবনা আমরা দ্রুত চাই, উইদিন এ উইক। লোহিত সাগরে ইয়েমেন উপকূলে একটি মালবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। রোববার দেশটির আল হুদাইদা বন্দর থেকে 30 নটিক্যাল দক্ষিণ পশ্চিমে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস UKMTO জানায়, আক্রমণের পর বিপদ সংকেত পাঠায় ভেসেলটি। তবে এই হামলার পেছনে কারা রয়েছে তা এখনও অজানা। সংস্থাটি জানায়, কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখছে। ওই এলাকায় চলাচলরত জাহাজগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং সন্দেহভাজন তৎপরতা জানাতে বলা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।